গাউস ল এর সাহায্যে কিভাবে আমরা ইলেকট্রিক ফ্লাক্স বের করতে পারি সেটা আগের ভিডিওতে ডিসকাশন হয়ে গেছে। এবারে গাউস ল এর সাহায্যে ফ্লাক্সের কনসেপ্ট ইউজ করে কিভাবে আমরা ডিফারেন্ট চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন বের করব, সেই সব নিয়ে ডিসকাশন এই ভিডিও জুড়ে হবে। তো দেখো, সব থেকে প্রথমে আমাদের যেটা দেখতে হবে যে কোনো একটা সলিড স্ফিয়ারের জন্য, কোনো একটা সলিড স্ফিয়ার বলো বা হলো স্ফিয়ার বলো, অবশ্যই স্ফিয়ারটা কিন্তু কন্ডাক্টর হতে হবে। তাহলে আমরা একটা কন্ডাক্টিং স্ফিয়ার নেব, সেটা হলো হতে পারে বা সেটা সলিড হতে পারে। হলো বলো বা সলিড বলো, কারণ হলো আর সলিডের ক্ষেত্রে তো কোনো পার্থক্য নেই। কেন? দেখো, হলো মানে ভেতরটা ফাঁপা আর সলিড মানে ভেতরটা ফাঁপা নয়। এখন তুমি যদি হলো স্ফিয়ারে চার্জ দাও তাহলে তো ভেতরে যেতে পারবে না, কারণ ভেতরে তো কোনো মিডিয়াম নেই। আর সলিড স্ফিয়ার মানে কি? সলিড স্ফিয়ার মানে ভেতরটা পুরো আছে। এখন ভেতরে চার্জ যেতে পারলেও আমরা দেখেছি যে কোনো একটা কন্ডাক্টরের ক্ষেত্রে সমস্ত চার্জ যেহেতু স্ফিয়ার বলছি যে কোনো কন্ডাক্টরের সারফেসে অবস্থান করে, তাহলে হলো নেওয়াও যা, সলিড নেওয়া হতো। তাহলে যখন আমরা কন্ডাক্টরের জন্য, কোনো একটা কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য কোনো একটা বিন্দুতে যখন আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করব, তখন হলো নেওয়া যা, সলিড নেওয়া হতো, ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন সেম হবে। তাই জন্য হলো আর সলিড আমি একবারে লিখে দিয়েছি। তো যাই হোক, এই কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করব উইথ দ্য হেল্প অফ গাউস থিওরাম। এখন দেখো, গাউস থিওরাম কি নিয়ে? গাউস থিওরাম হচ্ছে কোনো একটা ক্লোজড সারফেসের মধ্যে ইলেকট্রিক ফ্লাক্স কত যাবে সেই সম্পর্কে আমার হচ্ছে গাউস ল। এখন তার মানে যদি আমাকে গাউস ল এর সাহায্যে ইলেকট্রিক ফিল্ড বের করতে হয়, তাহলে আমাকে একটা গসিয়ান সারফেস কনসিডার করতে হবে। এখন গসিয়ান সারফেস আমরা কি রকম কনসিডার করব? দেখো, গসিয়ান সারফেস কনসিডার করার কিছু নিয়ম আছে। সব থেকে প্রথমে গসিয়ান সারফেস আমাকে এমন কনসিডার করতে হবে যাতে করে গসিয়ান সারফেসে ইলেকট্রিক ফিল্ডের মান কনস্ট্যান্ট থাকে। খেয়াল রাখবে, সব থেকে প্রথমে আমরা কি দেখব, সেখানে ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আছে কি না। কোথায়? না, গসিয়ান সারফেসের প্রত্যেকটা বিন্দুতে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, ই ভেক্টর আর ডিএস ভেক্টর এর মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু, যাতে করে 0 ডিগ্রি আর 90 ডিগ্রি এই দুটো অ্যাঙ্গেলের যাতে মধ্যবর্তী, মানে হয় ই আর এস এর মধ্যে অ্যাঙ্গেল 0 হবে, না হয় ই আর এস এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। কেন? কারণ ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু কি জানি? ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু আমরা জানি ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস। যদি থিটা ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু কস থিটা ইজ ইকুয়াল টু কত হবে? 1 হবে। তাহলে ক্যালকুলেশনে সুবিধা হবে। আর যদি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তাহলে কস 90 ইজ ইকুয়াল টু 0 হবে, তাহলে ফ্লাক্সটা আমার 0 হয়ে যাবে। তাহলে আমাকে এমন গসিয়ান সারফেস নিতে হবে যাতে করে গসিয়ান সারফেসের ওপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুতে ই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। ই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে এই যে ইটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে, পয়েন্ট নাম্বার 1। তাহলে কি বললাম? ই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হতে হবে। তাহলে লাভটা কি হবে? ইটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু হয় 0 ডিগ্রি যেন হয়, না হলে 90 ডিগ্রি যেন হয়। 0 ডিগ্রি হলে কি হবে? cos 0 এর মান 1, তাহলে √3/2 হাফ এই সমস্ত জিনিস আসবে না, ক্যালকুলেশনে সুবিধা হবে। আর 90 ডিগ্রি হলে সুবিধা কি হবে? ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তাহলে cos 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0 হবে, ফলে ফ্লাক্সটাও আমার 0 হবে। তাহলে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা এই নিয়মটাকে মেনে চলবো। তোমরা যা খুশি নিতে পারো, নিলে কোনো অসুবিধা নেই, গাউস ল সেখানেও হোল্ড করবে। কিন্তু যেহেতু আমাকে ক্যালকুলেশন করে আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে, তাই জন্য আমরা যদি এই রুলটা মেনে চলি, এতে পরে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ঠিক আছে? এবারে আমি একটা এরকম একটা হলো বলতে পারো বা সলিড বলতে পারো একটা স্ফিয়ার নিয়েছি, যার রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর। ঠিক আছে? এই রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর এর মধ্যে চার্জ আছে, পজিটিভ চার্জ দিয়েছি। এবারে আমাকে যদি গাউস ল এর সাহায্যে ইলেকট্রিক ফিল্ড বের করতে হয়, এখন যেহেতু গাউস ল হচ্ছে ফ্লাক্সকে কেন্দ্র করে আর ফ্লাক্স যায় ক্লোজ সারফেসের মধ্য দিয়ে, তাহলে স্বাভাবিক আমাকে ফ্লাক্স ক্যালকুলেট করতে গেলে ইমাজিনারি একটা গসিয়ান সারফেস কনসিডার করতে হবে। এখন সব থেকে প্রথমে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করব বাইরের কোনো বিন্দু পিতে, যেটা কিনা এই স্ফিয়ারের সেন্টার থেকে স্মল আর দূরত্বে অবস্থিত। মানে ওপি ইজ ইকুয়াল টু আমরা স্মল আর লিখলাম,
আর স্ফিয়ারের রেডিয়াস ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর। ঠিক আছে, আমি আর এগুলো কি লিখছি না। এবারে দেখো এই পি বিন্দুটাকে এইখানে রাখছি। এখন আমাকে যদি এই কন্ডিশন হোল্ড করাতে হয় তাহলে আমি গসিয়ান সারফেস হিসাবে এখানে আমি আবার একটা স্ফিয়ার নেব। স্ফিয়ারটা হয়তো প্রপার গোল হবে না, তাও চেষ্টা করছি গোল করার। হলো কি গোল? যা হয়েছে হয়েছে। এখন দেখো, এখন এই পি বিন্দুতে আমি যদি একটা এলিমেন্টারি এরিয়া ডিএস যদি নিই তাহলে ডিএস কোন দিকে কাজ করবে? অবশ্যই ডিএস ভেক্টর রেডিয়ালি আউটওয়ার্ড ডাইরেকশনে কাজ করবে। এখন এই যে হলো স্ফিয়ার বা সলিড স্ফিয়ার রয়েছে, এই স্ফিয়ারে চার্জ থাকার জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন দেখতে কীরকম হবে? অবশ্যই ইলেকট্রিক ফিল্ড লাইন রেডিয়ালি আউটওয়ার্ড ডাইরেকশন বরাবর হবে। ইলেকট্রিক ফিল্ড লাইন রেডিয়ালি আউটওয়ার্ড ডাইরেকশনে হবে, রেডিয়ালি আউটওয়ার্ড ডাইরেকশনে হবে। এখন লক্ষ্য করে দেখো, এখানে ইলেকট্রিক ফিল্ড ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 0 ডিগ্রি হচ্ছে। থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হলে এই কন্ডিশন আমার হোল্ড করছে। এবারে লক্ষ্য করে দেখো, সব থেকে প্রথম কথা একটা জিনিস খেয়াল রাখবে, যখন কোনো আমরা স্ফিয়ারে চার্জ দিয়ে দেব, তখন ধরে নেব যে স্ফিয়ারের সমস্ত চার্জ তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে। এটা শুধুমাত্র স্ফিয়ারের ক্ষেত্রে পসিবল। যখন কোনো আমরা স্ফিয়ারে চার্জ দিয়ে দেব তখন আমরা ধরে নেব স্ফিয়ারের সমস্ত চার্জ স্ফিয়ারের কেন্দ্রে আছে। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ যে এই গসিয়ান সারফেসে অবস্থিত প্রত্যেকটা বিন্দু এই সেন্টার থেকে স্মল আর ডিস্টেন্সে অবস্থিত। যেহেতু আমি গসিয়ান সারফেসটাকে একটা স্ফিয়ার নিয়েছি, তাহলে এই গসিয়ান সারফেসে উপস্থিত প্রত্যেকটা বিন্দু এই স্ফিয়ারের সেন্টার থেকে সেম ডিস্টেন্সে অবস্থিত। তাহলে যেহেতু আর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে ই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে গসিয়ান সারফেসে অবস্থিত প্রত্যেকটা বিন্দুতে ই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। আর তুমি যে কোনো বিন্দুতে তুমি এরিয়া ভেক্টর নিয়ে দেখো যে এরিয়া ভেক্টর ডিএস আর ই এর মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 0 ডিগ্রি হচ্ছে। তার মানে এখানে থিটা ইজ ইকুয়াল টু 0 আমার হোল্ড করছে, ই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আমার হোল্ড করছে। তাহলে নেট ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। ই ডট ডিএস মানে হচ্ছে ই ডিএস কস 0, আর কস 0 মান হচ্ছে 1। আর ই যেহেতু কনস্ট্যান্ট তাহলে ইটা ইন্টিগ্রেশনের বাইরে বেরোবে। আর ডিএস এর ইন্টিগ্রেশন কত হবে? ডিএস মানে হচ্ছে এই গসিয়ান ইন্টিগ্রেশন অফ ডিএস মানে হচ্ছে এই গসিয়ান সারফেসের পুরো এরিয়া। তার মানে ই ইন্টু 4 পাই আর স্কোয়ার। এখন ধরে নিচ্ছি যে এই স্ফিয়ারে কিউ পরিমাণ চার্জ দেওয়া হয়েছিল, এখন গাউস কি বলছে? এই ফাই ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন 0। আর ফাই এর মান আমি অলরেডি বের করে ফেলেছি। তাহলে ই ইন্টু 4 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই এপসাইলন 0। তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছি ই ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 1/4 পাই এপসাইলন 0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এই তো ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন খুব ইজিলি বেরিয়ে গেল। তাহলে এইখানে তুমি দেখতে পাচ্ছ যে এই ডিস্টেন্স আর এর মান ক্যাপিটাল আর এর থেকে বেশি, যেহেতু আর হচ্ছে যেহেতু পি বিন্দুটা হচ্ছে এই স্ফিয়ারের বাইরের কোনো বিন্দু, তাহলে এইখানে স্মল আর ইজ গ্রেটার দেন ক্যাপিটাল আর। আর এইখানে আর এই কন্ডিশন যদি হয় তাহলে ই ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4 পাই এপসাইলন 0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার। অর্থাৎ এই ক্ষেত্রে ই এর সঙ্গে আর স্কোয়ারের ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এবারে আমি যদি এই পি পয়েন্টটা সারফেসের উপর অবস্থিত কোনো একটা বিন্দু হতো,
যদি স্মল আর ইজ ইকুয়াল টু যদি ক্যাপিটাল আর যদি হতো, তাহলে তুমি এইখানে আর এর জায়গায় ক্যাপিটাল আর বসিয়ে দাও, তাহলে ই ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? ই ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 1/4πε0 ইন্টু কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এটাও তোমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে এইটা আর এইটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে, নোট ডাউন করে নাও। কিন্তু বারবার ধরে বলছি এই কন্ডিশনটা কিন্তু খেয়াল রাখবে। আর প্রমাণ যেগুলো আসে বা প্রমাণ যেগুলো তোমাদের দরকার, সেখানে কিন্তু এই গসিয়ান সারফেসগুলো মুখস্থ রাখবে, তাহলে তোমাদেরকে আর এক্সপেরিমেন্ট করতে হবে না। যাই হোক, যদি কোনো সারফেসে এই লগ মানে এই নিয়ম যদি হোল্ড করে, তাহলে তোমরা ইজিলি ক্যালকুলেশন করে বের করতে পারবে। যাই হোক, নোট ডাউন করো। এবারে আমরা এই পি বিন্দুটা ভিতরের যদি কোনো বিন্দু হয় সেটা আলোচনা করব, তার আগে নোট ডাউন করে মুছতে হবে বোর্ড। এবারে আমরা ভেতরের কোনো বিন্দুর জন্য ইলেকট্রিক ফিল্ডের মান বের করব। আবার গসিয়ান সারফেস হিসাবে এখানে আমরা একটা স্ফিয়ার নেব। তো স্ফিয়ার নিচ্ছি, আর এই স্ফেরিক্যাল গসিয়ান সারফেসের জন্য ফাই ইজ ইকুয়াল টু ই ইন্টু 4πr² হবে। এটা বারবার ধরে বলছি না কেন, আগের স্লাইডে করলাম, ঠিক আছে? তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই এটা পেরে যাবে। এখন গাউস কি বলছে? ফাই ইজ ইকুয়াল টু হবে কিউ বাই এপসাইলন 0। অবশ্যই কিউ এনক্লোজ বাই এপসাইলন 0, মানে কতটা চার্জকে ওই বদ্ধ সারফেসটা ধরে রেখেছে, বা ওই বদ্ধ সারফেসের ভেতরে কতটা চার্জ রয়েছে। এখন তোমরা প্রত্যেকে জানো যে সেটা হলো কন্ডাক্টিং স্ফিয়ার হোক বা সলিড কন্ডাক্টিং স্ফিয়ার হোক, যদি সেটা কন্ডাক্টর হয় তাহলে সমস্ত চার্জ স্ফিয়ারের সারফেসে অবস্থান করবে। এখন সব চার্জ যদি স্ফিয়ারের সারফেসে অবস্থান করে, তাহলে এই গসিয়ান সারফেসের ভেতরে কোনো চার্জ থাকা পসিবল নয়। তাহলে এক্ষেত্রে কিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? কিউ ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে ফাই ইজ ইকুয়াল টু 0 হবে। এখন ফাই এর মান ই ইন্টু 4πr² ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে 4πr² তো 0 হওয়া পসিবল নয়, তাহলে অবশ্যই ই ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এটুকু বুঝতে পারলাম যে কোনো কন্ডাক্টিং স্ফিয়ারের যদি ভেতরের কোনো বিন্দু নিই, তাহলে সেখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু কিন্তু সেখানে 0 হবে। তাহলে আমাদেরকে কি নোট ডাউন করতে হবে? ই ইজ ইকুয়াল টু 0 কখন হবে? যখন স্মল আর এর মান রেডিয়াসের থেকে ছোট হবে। ই ইজ ইকুয়াল টু কে কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার কখন হবে? যখন আর এর মান ক্যাপিটাল আর এর সঙ্গে সমান হবে, অর্থাৎ বিন্দুটি সারফেসের ওপর অবস্থিত হবে, বিন্দুটি কন্ডাক্টিং স্ফিয়ারের সারফেসে অবস্থান করবে। আর ই ইজ ইকুয়াল টু কে কিউ বাই স্মল আর স্কোয়ার কখন হবে? যখন স্মল আর এর মান রেডিয়াসের থেকে বড় হবে, অর্থাৎ এই ক্ষেত্রে ই প্রপোর্শনাল টু 1/r²। এই নিয়মটি হোল্ড করবে। বুঝতে পেরেছো? এবারে তোমাদেরকে নেক্সট যেটা ইম্পর্টেন্ট, সেটা গ্রাফটা এঁকে দেখাতে হবে। দাঁড়াও, 1 2 3। এটা শুধুমাত্র কাদের জন্য? এটা হচ্ছে শুধুমাত্র কন্ডাক্টরের জন্য। এবারে আমি যদি কার্ভ ড্র করি, ঠিক আছে, এদিকে যদি ইলেকট্রিক ফিল্ড ই যদি প্লট করি, এদিকে যদি ডিস্টেন্স প্লট করি, আর এটা যদি তোমার স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর যদি হয়, তাহলে আমরা জানি যে যখন আর এর মান রেডিয়াস থেকে কম, তা সেখানে ইলেকট্রিক ফিল্ড 0। একদম স্মল আর ইজ ইকুয়াল টু যখন ক্যাপিটাল আর, তখন ই এর মান হবে কে ইন্টু কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এটাই হবে ইলেকট্রিক ফিল্ড ই এর মান। আর যখন আমি রেডিয়াস থেকে দূরে যাব, যখন আর এর মান রেডিয়াস থেকে বড় হয়ে যাবে, অর্থাৎ যখন আমি স্ফিয়ারের বাইরের কোনো বিন্দুতে যাব, তখন ইলেকট্রিক ফিল্ড ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। তাহলে কার্ভ দেখতে অবশ্যই এরকম টাইপের হবে। বুঝতে পেরেছ? তো লক্ষ্য করে দেখো, আর ইজ ইকুয়াল টু যখন ইনফিনিটি হবে, তখন ই ইজ ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ আর ইজ ইকুয়াল টু ইনফিনিটি ইমপ্লাই করছে যখন এই কার্ভটা আর অক্ষের সঙ্গে সমান্তরাল হয়ে যাবে, তখন ই ইজ ইকুয়াল টু 0 হবে। যাই হোক, এটুকু খেয়াল রাখবে, তাহলেই কন্ডাক্টিং স্ফিয়ার মোটামুটি হয়ে যাবে। নোট ডাউন করো। এবারে আমরা স্ফেরিক্যাল নন কন্ডাক্টিং চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করব।
আগে করেছিলাম স্ফেরিক্যাল কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য, এবারে করব স্ফেরিক্যাল নন কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য। অর্থাৎ এটা কিন্তু এখন কন্ডাক্টর নয়, এটা হচ্ছে ইনসুলেটর বা ডাইইলেকট্রিক। এখন কন্ডাক্টরের সঙ্গে ডাইইলেকট্রিকের পার্থক্য কি? কন্ডাক্টরের ক্ষেত্রে কি হচ্ছিল, কন্ডাক্টরে কি ছিল, ফ্রি ইলেকট্রন ছিল, সুতরাং সমস্ত চার্জ কন্ডাক্টরের সারফেসে অবস্থান করছিল। কিন্তু যেহেতু এটা নন কন্ডাক্টর, তাহলে এখানে কিন্তু সমস্ত চার্জ সারফেসে থাকবে না, এখানে কিন্তু এই যে ভেতরেও চার্জ থাকবে, এটা কিন্তু যেন খেয়াল থাকে। তাহলে ইনসুলেটর যদি হয় বা ডাই ইলেকট্রিক যদি হয়, সেখানে যেহেতু কোনো ফ্রি ইলেকট্রন থাকে না, তাই জন্য চার্জ কিন্তু চলাফেরা করতে পারবে না। আর চলাফেরা করতে না পারার জন্য এই ডাই ইলেকট্রিক বা ইনসুলেটিং ম্যাটেরিয়ালের যে স্ফিয়ারটা নিয়েছি, এর ভেতরে কিন্তু চার্জ থাকবে। তাহলে আমরা ডাই ইলেকট্রিক বা নন কন্ডাক্টিং মিডিয়ামের ক্ষেত্রে কখনো বলতে পারবো না যে কোনো স্ফিয়ারের ভেতরে চার্জ থাকবে না, এখানে কিন্তু স্ফিয়ারের ভেতরে চার্জ থাকবে। আর যেহেতু আমরা ইনসুলেটরের ক্ষেত্রে এই কথাটা এটা ইউজ করছি, ইনসুলেটরের ক্ষেত্রে যেহেতু আমরা কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করছি, তাহলে এখানে কিন্তু সলিড ব্যাপারটা, এখানে কিন্তু হলো নয়। হলো হলে কন্ডাক্টরের মতো কেস হবে, কিন্তু ইনসুলেটরের ক্ষেত্রে যেহেতু আমরা সলিড কেসটা আলোচনা করছি, তাহলে কিন্তু ভেতরে চার্জ থাকবে, এটা কিন্তু খেয়াল থাকে যেন। যাই হোক, তো এইখানেও ধরে নাও পজিটিভ চার্জ রয়েছে, একদম সেম ব্যাপার, এইখানেও হচ্ছে পজিটিভ চার্জ রয়েছে। আমরা বাইরের কোনো বিন্দুতে বের করব, তারপরে স্ফিয়ারের সারফেসে অবস্থিত কোনো একটা বিন্দুতে বের করব, আর স্ফিয়ারের ভেতরে অবস্থিত কোনো একটা বিন্দু P3-তে বের করব। তাহলে এখন দেখো, বাইরের কোনো বিন্দুর জন্য ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন এক্স্যাক্টলি সেম হবে। কেন? কারণ তুমি একদম ফাই ইজ ইকুয়াল টু কি লিখবে, ফাই ইজ ইকুয়াল টু ই ইন্টু 4πr²। কী করে হলো? আগের স্লাইডে দেখিয়েছি, ই ইন্টু 4πr² ইজ ইকুয়াল টু কত হবে, Q/ε0। তাহলে ই ইজ ইকুয়াল টু কত হবে, 1/4πε0 ইন্টু Q/r²। এটাকে লিখতে পারবো K ইন্টু Q/r²। তাহলে এইখানে হচ্ছে ই ব্যস্তানুপাতিক r²। কখন না, যখন স্মল আর এর মান ক্যাপিটাল আর এর থেকে বড়, আর ই ইজ ইকুয়াল টু কে ইন্টু Q/R² হবে যখন স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর হবে। এটা তো এক্স্যাক্টলি সেম। এখন সমস্যাটা হবে যখন তুমি ভেতরের কোনো বিন্দুর জন্য ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছো, তাহলে আবার তোমাকে গসিয়ান সারফেস ড্র করতে হবে। আমি রেড পেনে গসিয়ান সারফেস ড্র করছি। এখানে একটা গসিয়ান সারফেস ড্র করলাম, ঠিক আছে। এবারে লক্ষ্য করে দেখো, এইখানেও ফাই ইজ ইকুয়াল টু, এই যে P3 বিন্দুতে ফাই ইজ ইকুয়াল টু অবশ্যই ই ইন্টু 4πr² হবে। কি করে হচ্ছে তোমরা জানো। এবারে লক্ষ্য করে দেখো, সমস্যা হবে এইখানে কত পরিমাণ চার্জ এই স্ফিয়ারটা ধরে রেখেছে, এটাই তোমাকে বের করতে অসুবিধা হবে। এই স্ফিয়ারটা কত পরিমাণ চার্জকে ধরে রেখেছে, এটাই বের করতে অসুবিধা হবে। তো কি করে বের করবে? দেখো, সবথেকে বড় কথা হচ্ছে এখানে চার্জ আয়তন জুড়ে ছড়িয়ে আছে। এখানে চার্জ কিন্তু আয়তন জুড়ে হোমোজিনিয়াসলি ছড়িয়ে আছে। তার মানে আয়তন যত বেশি হবে, চার্জ তত বেশি হবে। তাহলে এখানে চার্জ কিউ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভলিউম। মানে যত বেশি আয়তনে যাব তত বেশি চার্জ জমবে। আমি যদি পুরো স্ফিয়ারটাকে নিয়ে নিই, তাহলে অবশ্যই সেখানে বেশি চার্জ থাকবে। যদি স্ফিয়ারটা ছোট হতে থাকে, তাহলে চার্জ সেখানে কম থাকবে। তাহলে চার্জ কিউ ইজ প্রপোর্শনাল টু আয়তন, আবার আয়তনের সঙ্গে রেডিয়াসের কিউবের সমানুপাতিক সম্পর্ক। তাহলে Q' Q ইজ ইকুয়াল টু, যেহেতু এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার ধরে নাও, যেহেতু স্মল আর, তাহলে এটা হচ্ছে স্মল r³ বাই ক্যাপিটাল R³। তাহলে Q' ইজ ইকুয়াল টু হচ্ছে স্মল r³ বাই ক্যাপিটাল R³ ইন্টু কিউ। এখন ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে Q' বাই ε0। এখন ফাই এর মান হচ্ছে ই ইন্টু 4πr², ই ইন্টু 4πr² ইজ ইকুয়াল টু Q' এর মান হচ্ছে কিউ ইন্টু স্মল r³ বাই ক্যাপিটাল R³
আর এখানে এপসাইলন জিরো গুণ হয়ে যাবে, ঠিক আছে, এই এপসাইলন জিরো ছিল। তাহলে ই ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 1/4 এপসাইলন জিরো ইন্টু কিউ ইন্টু স্মল আর বাই আর কিউব। এটা কিন্তু এটাই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। সব জায়গায় লক্ষ্য করে দেখো ই এর সঙ্গে ই ছেড়ে দাও, দাঁড়াও, ই সব জায়গায় লক্ষ্য করে দেখবে ই ইজ ইকুয়াল টু হয় কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, কিন্তু এইখানে ই ইজ ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু কিউ ইন্টু স্মল আর বাই ক্যাপিটাল আর কিউব। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কেন? দেখো এর ডাইমেনশন কত? লেন্থ। এর ডাইমেনশন কত? লেন্থ কিউব। তাহলে লেন্থ আর লেন্থ কিউব কেটে আলটিমেট তো নিচে লেন্থ স্কোয়ার আনতে হবে, আলটিমেট তো নিচে লেন্থ স্কোয়ার আনতে হবে। তো এই জিনিসটা খেয়াল রাখবে, এখানে যেহেতু লেন্থ রয়েছে তাই নিচে লেন্থ স্কোয়ার করার জন্য মানে কাটানোর জন্য লেন্থ কিউব করতে হলো, এটা কিন্তু খেয়াল রাখবে। দেখো না ই ইজ ইকুয়াল টু নিচে এ লেন্থ স্কোয়ার আছে না, তো নিচে এখানে লেন্থ স্কোয়ার আনানোর জন্য যেহেতু এখানে একটা ডিস্টেন্স অলরেডি রয়েছে তাই জন্য এখানে লেন্থ কিউব করতে হলো, এটা কিন্তু খেয়াল রাখবে। এবারে এখানে লক্ষ্য করে দেখো এখানে ইলেকট্রিক ফিল্ড ই এর সঙ্গে ডিস্টেন্সের কিন্তু সমানুপাতিক সম্পর্ক। তাহলে ই প্রপোর্শনাল টু আর হবে যখন স্মল আর এর মান রেডিয়াসের থেকে ছোট হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবারে যদি তুমি এখানে কার্ভ ড্র করো, এখানে যদি ই এর সঙ্গে এখানে যদি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে দাঁড়াও, এখানে যদি তুমি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ডিস্টেন্সের কার্ভ যদি ড্র করো তাহলে কার্ভ দেখতে কেমন হবে? এটা হচ্ছে ই, এটা হচ্ছে আর। লক্ষ্য করে দেখো এই পয়েন্ট দাঁড়াও, এই পয়েন্টটা হচ্ছে স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, আর যেখানে স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর সেখানে ই ইজ ইকুয়াল টু হয় কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। আর যখন আর এর মান রেডিয়াসের থেকে ছোট হবে সেখানে ই এর সঙ্গে আর এর কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক, তাহলে মূলবিন্দুগামী সরল রেখা হবে। আবার যখন তুমি এমন দূরত্বে যাচ্ছ যেটা রেডিয়াসের থেকে বড়, অর্থাৎ যখন তুমি স্ফিয়ারের বাইরের কোনো বিন্দুতে যাচ্ছ তখন ই এর সঙ্গে আর স্কোয়ারের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তখন অবশ্যই কার্ভ দেখতে এরকম হবে। বাস এটুকু জিনিস খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস বলে দিই তোমাদেরকে, যখন স্মল আর ইজ ইকুয়াল টু জিরো হচ্ছে, তুমি যখন এখানে স্মল আর ইজ ইকুয়াল টু যখন জিরো বসাচ্ছ, অর্থাৎ যখন তুমি এই কেন্দ্রে যখন আছো, যখন তুমি এই কেন্দ্রতে আছো তখন কি হচ্ছে? ই ইজ ইকুয়াল টু জিরো হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু যেন খেয়াল থাকে। আবার যখন আর ইজ ইকুয়াল টু যখন ইনফিনিটি হচ্ছে তখনও ই ইজ ইকুয়াল টু জিরো হচ্ছে। এই কার্ভটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু খেয়াল রাখবে, এই কার্ভ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। ফ্লাক্স বের করতে পারলেই তুমি যখন একবার ফ্লাক্সটা বের করে নিচ্ছ ফাই ইজ ইকুয়াল টু কিউ ই ইন্টু 4πr স্কোয়ার, তারপরে নর্মাল গস ল লাগিয়ে ফাই ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন জিরো করে তুমি ই ইজিলি বের করতে পারবে। যাই হোক, এই হচ্ছে কনসেপ্ট, আর নোট ডাউন করো আর কি। এবারে তোমাদের যাতে প্রবলেম না হয় তাই জন্য আমি তোমাদেরকে সলিড কন্ডাক্টিং স্ফিয়ার, হলো কন্ডাক্টিং স্ফিয়ার, আর সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ার আর হলো নন কন্ডাক্টিং স্ফিয়ারগুলোকে এক কাছে, এই যে এই স্ফিয়ারগুলোর জন্য ইলেকট্রিক ফিল্ডের যে এক্সপ্রেশন তোমাদেরকে এক কাছে করে দিচ্ছি। দেখো সব থেকে প্রথম কথা হচ্ছে হলো কন্ডাক্টিং, হলো বা সলিড কন্ডাক্টিং স্ফিয়ার। বা তুমি যদি নাও হলো নন কন্ডাক্টিং স্ফিয়ার, ব্যাপারটা সেম হবে। আর এইখানে হচ্ছে সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ার। প্রথম কথা, ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু জিরো হয় কোথায়? না যখন স্মল আর এর মান
রেডিয়াস অপেক্ষা ছোট হবে, অর্থাৎ যখন স্ফিয়ারের ভেতরে আমরা থাকব। কিন্তু এইখানে ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু কে কিউ ইন্টু স্মল আর বাই আর কিউব হবে। কখন? না যখন স্মল আর এর মান ক্যাপিটাল আর অপেক্ষা ছোট হবে, অর্থাৎ যখন স্ফিয়ারের ভেতরে থাকবো। আর একটা জিনিস খেয়াল রাখবে, প্রত্যেকটা জায়গাতে ইলেকট্রিক ফিল্ড ই ভেক্টরটা আর ভেক্টরের সঙ্গে সমান হবে, অর্থাৎ রেডিয়ালি আউটওয়ার্ড ডাইরেকশানে কাজ করবে। রেডিয়ালি আউটওয়ার্ড ডাইরেকশানে কাজ করবে, এটা যেন খেয়াল থাকে। রেডিয়ালি আউটওয়ার্ড ডাইরেকশন কোনটা? এই ধরো স্ফিয়ার, রেডিয়ালি আউটওয়ার্ড মানে হচ্ছে এই ডাইরেকশনটা, ঠিক আছে? খেয়াল থাকে যেন। এবারে ই ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই স্মল আর স্কোয়ার হবে, বা বলতে পারো 1/4 পাই এপসাইলন 0 ইন্টু কিউ বাই স্মল আর স্কোয়ার হবে। কখন? না যখন স্মল আর এর মান আর অপেক্ষা বড় বা সমান হবে, যখন স্মল আর এর মান আর থেকে বড় বা সমান হবে। অবশ্যই তুমি যদি ভেক্টর দিতে চাও তাহলে এখানে আর ক্যাপ দিতে হবে, ভেক্টর দিতে চাইলে আর ক্যাপ দিতে হবে। এইখানেও সেম, ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ হবে, যখন আর এর মান রেডিয়াস অপেক্ষা বড় বা সমান হবে। এবারে পার্থক্যটা হচ্ছে এইখানে যে কার্ভটা হয় সেই কার্ভটা দেখতে এরকম হয়, আর এইখানে যে কার্ভটা হয় সেই কার্ভটা দেখতে এরকম হয়। পার্থক্য শুধু এইটুকু, মানে নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ারে এই মূলবিন্দুগামী পোর্শনটা থাকে, কিন্তু এইখানে সেটা থাকে না। বাস এইটুকু পার্থক্য, আর কিছু না। এটা হচ্ছে স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, এদিকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এদিকে হচ্ছে স্মল আর, আর এইখানে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এদিকে হচ্ছে স্মল আর মানে ডিস্টেন্সটা, ঠিক আছে? খেয়াল থাকে যেন। যাই হোক, তো এমনি করে 2-3 বার তোমরা নিজেরাও প্র্যাকটিস করে নেবে, মুখস্থ থাকবে, ঠিক আছে? চলো নোট ডাউন করো। এবারে আমরা ইনফাইনাইট লাইন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন বের করব গাউস ল এর সাহায্যে। আমরা সেম এক্সপ্রেশন বের করেছিলাম, মনে আছে? কোনো একটা ইনফাইনাইট লাইন চার্জের জন্য ই ইজ ইকুয়াল টু 2k ল্যামডা বাই আর হয়, মনে পড়ছে? করেছিলাম, যেখানে ল্যামডাটা হচ্ছিল লিনিয়ার চার্জ ডেন্সিটি। অনেক বড় এক্সপ্রেশন হয়েছিল। এবারে দেখো গাউস ল এর সাহায্যে কিভাবে কত সহজে, কত শর্টে আমরা এই এক্সপ্রেশনটা বের করতে পারবো। প্রথম কথা, আমরা একটা ইনফাইনাইট লাইন চার্জ নিয়েছি যার লিনিয়ার চার্জ ডেন্সিটি ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা, ঠিক আছে? এবারে আমাকে গসিয়ান সারফেস ড্র করতে হবে। কেমন সারফেস ড্র করব? যাতে করে গসিয়ান সারফেসের উপরে প্রত্যেকটা বিন্দুতে ই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, যাতে করে ই আর এস ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু হয় 0 হয় বা 90 ডিগ্রি হয়। আমাদেরকে এই কন্ডিশনটাকে হোল্ড করাতে হবে। তাহলে এখন আমরা জানি যে এই পজিটিভ লাইন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কোনো একটা, এর জন্য যে ইলেকট্রিক ফিল্ড লাইন হয় সেটা এরকম টাইপের দেখতে হবে, তাই না? এর জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন দেখতে এরকম টাইপের হবে। এবারে আমরা যদি একটা গসিয়ান সারফেস ড্র করি, তাহলে একটা সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস ড্র করছি। হ্যাঁ, সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস ড্র করছি। দাঁড়াও, রেড পেন ইউজ করি। একটা সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস ইউজ করছি। বোর্ডে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে মোটামুটি। এবারে দেখো, তুমি যদি এখানে এরিয়া ভেক্টর যদি নাও, তাহলে এরিয়া ভেক্টর এদিকে কাজ করছে, ইলেকট্রিক ফিল্ডও এখানে কাজ করছে, সেম ডাইরেকশনে কাজ করছে, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু এখানে 0 হচ্ছে। আবার এইখানে লক্ষ্য করে দেখো, এরিয়া ভেক্টর আপওয়ার্ড ডাইরেকশনে কাজ করছে, কিন্তু ইলেকট্রিক ফিল্ড এর সঙ্গে পারপেন্ডিকুলার কাজ করছে, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু এখানে 90 ডিগ্রি হচ্ছে। এইখানেও সেম কেস, ইলেকট্রিক ফিল্ড এরিয়া ভেক্টর ডাউনওয়ার্ড ডাইরেকশনে কাজ করছে,
আর ইলেকট্রিক ফিল্ড স্বাভাবিক ডান দিকে কাজ করছে, ফলে থিটা ইজ ইকুয়াল টু এখানে আবার 90 ডিগ্রি হচ্ছে। এবারে তুমি ধরো এই যে সারফেসটাকে, এটাকে আমি 1 নম্বর সারফেস ধরলাম, এই যে পার্শ্বতলটা এটাকে আমি 2 নম্বর সারফেস ধরলাম, আর এই যে নিচের যে সারফেসটা এটাকে আমি 3 নম্বর সারফেস ধরলাম। এবারে আমাকে বদ্ধ ক্ষেত্রফল জুড়ে ফ্লাক্স বের করতে হবে। এখন ফ্লাক্স ফাই এর সূত্র কি? ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। আমি ওই আগের যে প্রমাণগুলো করলাম সেখানে ক্লোজ এই সাইনটা দিতে ভুলে গেছিলাম, আমি সেখানে ফাই ইজ ইকুয়াল টু নর্মাল ই ডট ডিএস করেছিলাম, নর্মাল ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস করেছিলাম। এইখানে যদি এই সাইনটা দিয়ে দাও তাহলে সেটা রিপ্রেজেন্ট করে যে বদ্ধ তল বরাবর ক্ষেত্রফল, মানে বদ্ধ ক্ষেত্র বরাবর ক্লোজ ইন্টিগ্রেশন হয়েছে, ঠিক আছে? তো ক্লোজ সারফেস, তাই ক্লোজ ইন্টিগ্রেশন নিলাম। এখন এই পুরো সারফেসটাকে আমি 3টে ক্ষেত্রফলে ভাঙতে পারি, তাহলে ফাই ইজ ইকুয়াল টু এই ক্লোজটাকেই ভাঙছি ই ভেক্টর ডট ডিএস ভেক্টর 1 নাম্বার সারফেসের জন্য প্লাস ই ভেক্টর ডট ডিএস ভেক্টর 2 নাম্বার সারফেসের জন্য, এই যে এই পার্শ্বতলের জন্য, প্লাস আচ্ছা এটা মুছছি দাঁড়াও, ই ভেক্টর ডট ডিএস ভেক্টর 3 নাম্বার সারফেসের জন্য। এখন লক্ষ্য করে দেখো 1 নাম্বার সারফেসে থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? π/2, তাহলে cos 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 0 হচ্ছে, তাহলে এখানে কোনো ফ্লাক্সই থাকবে না, এটা তো এমনি 0 হয়ে যাবে, এটাও এমনি 0 হয়ে যাবে। কেন? কারণ থিটা ইজ ইকুয়াল টু এখানে π/2 আর এইখানেও থিটা ইজ ইকুয়াল টু π/2। আবার 2 নাম্বার সারফেসে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে এটা কত হচ্ছে? ই ভেক্টর তো নয়, আগে তোমাদেরকে বলে দিই, এই ক্লোজ সারফেসটা মানে এই পুরো বদ্ধ তলটা কমপ্লিট হলো। তুমি যদি এই 1 নাম্বার সারফেস আর 2 নাম্বার সারফেস আর 3 নাম্বার সারফেসকে যোগ করেই তো বদ্ধ তলটা নেওয়া হয়েছে, তাই জন্য বদ্ধ তলের ইন্টিগ্রেশনটাকে আমি 3টে সারফেসে ভেঙে দিয়েছি। 1 নাম্বার সারফেস ওপরেরটা, 2 নাম্বার সারফেস পার্শ্বতলেরটা, আর 3 নাম্বার সারফেস নিচের যে ওই সার্কুলার এরিয়াটা ছিল সেটা। তাহলে এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু এখানে 0 ডিগ্রি হচ্ছে, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হলে ই ডিএস কস 0 ডিগ্রি। এখন কস 0 ডিগ্রির মান 1 হয়, ইটা এপারে দেখো রেডিয়াসের যদি আর হয়, এই রেডিয়াসটা যদি আর হয় তাহলে তুমি লক্ষ্য করে দেখো গসিয়ান সারফেসে মানে এই যে পার্শ্বতলের যে সারফেসটা রয়েছে এর প্রত্যেকটা বিন্দু এই লাইন চার্জ থেকে আর ডিস্টেন্স দূরে, তাহলে ই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই সূত্র তো প্রযোজ্য, এই সূত্র বলছি এই ট্রিকটা তো প্রযোজ্য হচ্ছে। থিটা ইজ ইকুয়াল টু 090 ডিগ্রি, এই ট্রিকটাও এই সারফেস জুড়ে প্রযোজ্য হচ্ছে। তাই জন্য যেহেতু এটা কনস্ট্যান্ট তাই এটাকে ইন্টিগ্রেশনের বাইরে লিখছি, ইন্টিগ্রেশন অফ ডিএস। আর এই ডিএস ইজ ইকুয়াল টু কত হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল হয় ই ইন্টু পার্শ্বতলের ক্ষেত্রফল হয় 2 ইন্টু পাই ইন্টু আর ইন্টু এল, ঠিক আছে? যেখানে আরটা হচ্ছে রেডিয়াসটা আর এলটা হচ্ছে এই যে চোঙটা নিয়েছি, বা এই যে চোঙ বলছি, হ্যাঁ এই চোঙটা নিয়েছি লেন্থটা, এই লেন্থটা হচ্ছে এল আর রেডিয়াসটা হচ্ছে আর। আর এইখানে এই পি বিন্দুতে আমাকে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। এখন লক্ষ্য করে দেখো গাউস কি বলছে, এই ফাই ইজ ইকুয়াল টু Q/ε0। এখন এই সিলিন্ডার কত চার্জকে ধরে রেখেছে? এর লেন্থ যদি এল হয় আর একক দৈর্ঘ্যে সে যদি ল্যামডা চার্জকে ধরে রাখে, তাহলে এল দৈর্ঘ্যে সে ল্যামডা ইন্টু এল চার্জকে ধরে রাখবে। তাহলে কিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি ল্যামডা ইন্টু এল বাই ε0। তাহলে ই তাহলে ফাই ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে ই ইন্টু 2 পাই আর এল, আর এটা ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে ল্যামডা ইন্টু এল বাই ε0। এইখানে এই এল এখানে এই এল কেটে যাচ্ছে, তাহলে ই ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 1/2 পাই ε0 ইন্টু ল্যামডা বাই আর, আর এটাকে লিখতে পারি 1/4 পাই ε0 ইন্টু 2 ল্যামডা বাই আর, আর 1/4 পাই ε0কে লিখতে পারি কে, তাহলে 2k ল্যামডা বাই আর।
এটা হয়ে গেল ইলেকট্রিক ফিল্ড ই এর এক্সপ্রেশন। আর যদি ভেক্টর সাইন দাও তাহলে এখানে একটা আর ক্যাপ এক্সট্রা লিখতে হবে। কেন? কারণ এখানে ইলেকট্রিক ফিল্ড রেডিয়ালি আউটওয়ার্ড ডাইরেকশন বরাবর কাজ করছে। তাহলে এই প্রমাণটা আমার খুব সহজে ছোট্ট করে হয়ে গেল। এবারে বলবে আপনার তো স্যার এত দেরি লাগলো। কেন দেরি লাগলো? কারণ তোমাদেরকে ইচ অ্যান্ড এভরি জিনিস, কেন থিটা ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, কেন থিটা ইজ ইকুয়াল টু 90 হচ্ছে, কেন এই ইন্টিগ্রেশনগুলো কেটে যাচ্ছে, এগুলো খুব ডিটেলে এক্সপ্লেন করলাম বলে অঙ্কটা বড় হলো। বাদবাকি তোমরা নিজেরাই এটা ইজিলি করতে পারবে। এবার দেখো এখানে যারা যারা নিট অ্যাসপিরেন্ট আছে, যাদের উচ্চ মাধ্যমিকের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, তাদেরকেও এই প্রমাণগুলো করতে হবে। কেন? এই প্রমাণগুলো যদি না করো কনসেপচুয়াল ক্ল্যারিটি আসবে না, আর কনসেপচুয়াল ক্ল্যারিটি না এলে নতুন নতুন অঙ্ক তোমরা করতে পারবে না। আর যতই বলো ফিজিক্সে তো একটু ক্রিয়েটিভিটি কাজে লাগবে, সব অঙ্ক তো কমন আসবে এমন নয়, টাইপ কমন আসবে, কিন্তু অঙ্ক তো ধরো সব কমন আসবে না। তাই জন্য কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্যও কিন্তু এই প্রমাণগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, নোট ডাউন করে নাও। এবারে আমরা গাউস ল ইউজ করে র্যান্ডাম শেপের কোনো একটা কন্ডাক্টরের জন্য, যেটাকে অবশ্যই চার্জ দেওয়া হয়েছে, তাহলে র্যান্ডাম শেপের কোনো একটা চার্জড কন্ডাক্টরের জন্য ওই কন্ডাক্টরের কাছাকাছি কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করব উইথ দ্য হেল্প অফ গস ল। ঠিক আছে, তাহলে আরবিটারি শেপের চার্জ কন্ডাক্টর নিতে হবে আমাকে। চলো নিচ্ছি। ধরো এটা হচ্ছে আরবিটারি শেপের চার্জড কন্ডাক্টর। এবারে তোমরা কন্ডাক্টর সেকশনে পড়েছিলে, যখন কোনো কন্ডাক্টরকে তুমি বাইরে থেকে চার্জ দিচ্ছ তখন চার্জ তো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হচ্ছে না, চার্জ কোথাও কোথাও বেশি জমা হয়, কোথাও কোথাও কম জমা হয়। যেখানে সারফেসের যেখানে বক্রতা বেশি, যেখানে কার্ভেচার বেশি, যে জায়গাগুলো বেশি সূচালো, সেখানে বেশি চার্জ জমা হয়, সেখানে চার্জ ডেনসিটির মান বেশি হয়। তোমাদেরকে ইলেকট্রোস্ট্যাটিক্সের বেসিক যখন ডিসকাস করছিলাম তখন এইগুলো অলরেডি ডিটেলসে আলোচনা করা হয়েছিল। আর যেখানে যেখানে সারফেস যেখানে তুলনামূলক ফ্ল্যাট, যেখানে কার্ভেচার কম, সেখানে কম চার্জ জমা হবে। তাহলে বুঝতে পারছো এই জায়গাগুলোতে, তারপরে এই জায়গাগুলোতে, এই জায়গাটাতে, এই জায়গাতে, এই জায়গাতে চার্জ তুলনামূলক বেশি জমা হবে। তাহলে যেখানে বক্রতা বেশি সেখানে চার্জ বেশি। ঠিক আছে, এবারে ধরো তার মানে সব জায়গাতে চার্জ ডেনসিটি নিশ্চয়ই সমান হবে না। আমি ধরে নিচ্ছি, আগে বলে দিই, এখানে ধরে নাও তুমি চার্জ দিয়েছো। ঠিক আছে, এখন কোথায় বেশি কোথায় কম এটা আমার বের করা উদ্দেশ্য নয়, কোথায় চার্জ ডেনসিটি কত হবে সেটা বের করা উদ্দেশ্য নয়। গাউসের সূত্র ব্যবহার করে আমি এই কন্ডাক্টরের কাছাকাছি থাকা কোনো বিন্দুতে আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করতে চাই। ধরো এটা হচ্ছে পয়েন্ট পি, যেখানে আমি, এটা হচ্ছে একটা পয়েন্ট পি যেখানে আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করতে চাইব উইথ দ্য হেল্প অফ গাউস ল। এখন গাউস ল কি নিয়ে? গাউস ল হচ্ছে ফ্লাক্স নিয়ে। কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স Q/ε0 হবে। তাহলে আমাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করতে গেলে একটা গসিয়ান সারফেস কনসিডার করতে হবে। গসিয়ান সারফেস কেমন কনসিডার করব? যাতে করে ওই সারফেস বরাবর E = কনস্ট্যান্ট হয়, যাতে করে থিটা = হয় 0 ডিগ্রি হয়, না হলে 90 ডিগ্রি হয়, বা 180 ডিগ্রিও তুমি করতে পারো। কেন? cos 0 1 আর cos 180 -1 হয়, আর cos π/2 0 হয়, যাতে করে ক্যালকুলেশন করতে আমার সুবিধা হয়। তো ঠিক আছে, এখানে আমি ধরে নাও একটা এরকম চোঙ নিচ্ছি। ঠিক আছে, এরকম চোঙ শেপের কোনো একটা জিনিস নিচ্ছি। এই চোঙটাকে একটু বড় করে এঁকে দেখাচ্ছি। এই চোঙটাকে একটু বড় করে এঁকে দেখাচ্ছি। ধরো এইখানে ইলেকট্রিক ফিল্ড, দাঁড়াও বলে আঁকছি আগে, তোমাকে আগে বলে দিই যে এইখানে চার্জ থাকার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড এই দিক বরাবর কাজ করবে অবশ্যই। এর যে এরিয়া ভেক্টর সেটা এই দিক বরাবর কাজ করবে, আবার এর যে এরিয়া ভেক্টর সেটা এই দিক বরাবর কাজ করবে। আর আমরা খুব ভালো করে জানি কন্ডাক্টরের ভেতরে, যেহেতু কন্ডাক্টরের ভেতরে কোনো চার্জ থাকে না, তার মানে কন্ডাক্টরের ভেতরে কোনো ইলেকট্রিক ফিল্ডও থাকবে না। এই যে ফাঁপা গলীয় পরিবাহীর জন্য পড়ালাম, ফাঁপা গলীয় পরিবাহীতে বা কোনো কন্ডাক্টরের ভেতরে কোনো চার্জ থাকে না। কেন? কারণ সমস্ত চার্জ পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করে। তুমি ধরো না এইখানে যদি একটা গসিয়ান সারফেস যদি কনসিডার করো, যেহেতু এই গসিয়ান সারফেস কোনো চার্জকে ধরে নেই, তার মানে এখানে নেট ফ্লাক্স, এই সারফেসের মধ্যে নেট ফ্লাক্স 0 হবে। নেট ফ্লাক্স 0 হচ্ছে মানে এখানে অবশ্যই ই এর মান 0 হবে, একটু আগে করানো, তাই না? আর যেহেতু কন্ডাক্টরের ভেতরে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না, তাহলে এর ভেতরের পার্টের জন্য E = 0,
তাহলে এর মধ্য দিয়ে ফ্লাক্স কাজ করবে না। আবার এই পার্শ্বতলের ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফলের জন্য এরিয়া ভেক্টর এদিকে কাজ করবে, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর এইদিকে কাজ করবে। তা থিটা ইজ ইকুয়াল টু এখানে কত হচ্ছে π/2। তার মানে এই সিলিন্ডারকে যদি আমি এখানে আবার ড্র করি, ধরে নাও এটা সারফেস, এটা হচ্ছিল কন্ডাক্টর, এইখানে এইখানে এস তো এইদিকে কাজ করছিল, ই ইজ ইকুয়াল টু 0 ছিল, এটা হচ্ছে 1 নম্বর সারফেস, তাহলে ফাই থ্রু মানে ফ্লাক্স থ্রু 1 নম্বর সারফেস ইজ ইকুয়াল টু কত হবে 0। যদি এটা 2 নম্বর সারফেস হয়, আর যেহেতু এখানে অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু π/2, যেহেতু এখানে অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু π/2, তার মানে এখানে ফ্লাক্স থ্রু 2 নম্বর সারফেস অলওয়েজ 0। কেন? কারণ থিটা ইজ ইকুয়াল টু π/2। আবার লক্ষ্য করে দেখো এখানের জন্য ই আর এস ভেক্টর সেম দিকে কাজ করছে, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু এখানে 0 ডিগ্রি হবে। থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হওয়ার জন্য আবার দেখো না এই সারফেসের উপরে প্রত্যেকটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কনস্ট্যান্ট হবে। কেন? কারণ এই সারফেসের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দু এই কন্ডাক্টর থেকে সেম ডিস্টেন্সে অবস্থিত। ফলে ফাই3 ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই ডিএস cos 0 মানে 1। আচ্ছা cos 0 লিখেই দিলাম, ইটা যেহেতু কনস্ট্যান্ট তাই ইন্টিগ্রেশনের বাইরে বেরোবে, আর এটা হচ্ছে ডিএস, আর ডিএস এর ইন্টিগ্রেশন ধরে নিচ্ছি এই যে এই চোঙের যে ক্রস সেকশন এরিয়া সেটা ডেল্টা এস আমি ধরে নিচ্ছি, তাহলে এটা হয়ে গেল ই ইন্টু ডেল্টা এস। তাহলে এই বদ্ধ তল বরাবর যে নেট ফ্লাক্স ইজ ইকুয়াল টু হবে, আমি আর দেখো এই বদ্ধ তল বরাবর যে নেট ফ্লাক্স ইজ ইকুয়াল টু হবে ই ডট ডিএস ইজ ইকুয়াল টু ই ডট ডিএস থ্রু 1 নম্বর সারফেস প্লাস ই ডট ডিএস থ্রু 2 নম্বর সারফেস, ই ডট ডিএস থ্রু 3 নম্বর সারফেস। এখন 1 আর 2 তো এমনি 0 হয়ে যাচ্ছে, এমনি করে লিখবে না, তোমরা যখন কাটবে তখন অ্যারো দিয়ে এমনি করে কাটবে। ঠিক আছে, আমি জাস্ট বোঝানোর জন্য আমি ফ্লোতে কেটে দিলাম। যাই হোক, এখন এইটা কত হচ্ছে ই ইন্টু ডেল্টা এস। এখন গাউস কি বলছে? গাউস বলছে ফাই ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন 0 হবে। এখন ধরে নিচ্ছি এই চোঙ বরাবর এই যে চোঙটা নিয়েছি, এই চোঙের কাছে যে কন্ডাক্টরের যে সারফেসটা রয়েছে, এইখানে সারফেস চার্জ ডেনসিটি ইজ ইকুয়াল টু সিগমা। আর সিগমা যদি হয় তাহলে একক ক্ষেত্রফলে যদি সিগমা চার্জ থাকে তাহলে ডেল্টা এস ক্ষেত্রফলে সিগমা ইন্টু ডেল্টা এস এত পরিমাণ চার্জ থাকবে, তাই না? তাহলে ফাই ইজ ইকুয়াল টু হবে সিগমা ইন্টু ডেল্টা এস। এখন আমি যদি এইখানে সিগমা ইন্টু ডেল্টা এস বসিয়ে দিই, সিগমা ইন্টু ডেল্টা এস যদি বসিয়ে দিই তাহলে সিগমা ইন্টু ডেল্টা এস বাই এপসাইলন 0। তাহলে এইখানে দেখতে পাচ্ছ এই ডেল্টা এস আর এই ডেল্টা এস কেটে যাবে, তাহলে ই ইজ ইকুয়াল টু দাঁড়াবে সিগমা বাই এপসাইলন 0। একদম সহজ জিনিস। যাই হোক, আর এই দিক বরাবর যে ইলেকট্রিক ফিল্ড সেটা এই সারফেসের সঙ্গে লম্বভাবে কাজ করবে, তাই জন্য আমি এখানে এন ক্যাপ লিখছি। ঠিক আছে, এন ক্যাপ কেন লিখছি? এই সারফেসের সঙ্গে লম্বভাবে কাজ করছে। ঠিক আছে, তো এটা খেয়াল রাখবে। এবারে সিগমাটা কি? সিগমাটা হচ্ছে যে বিন্দুটা আমি নিয়েছি সেই বিন্দুর কন্ডাক্টরের কাছে যে প্রান্তটা রয়েছে, ধরো আমি এইখানে পি বিন্দুটা নিয়েছি। ঠিক আছে, এই পি বিন্দুর কাছাকাছি যে সারফেস চার্জ ডেনসিটি রয়েছে সেই সারফেস চার্জ ডেনসিটি হচ্ছে সিগমা। তার মানে সিগমাকে আমি লিখতে পারি সিগমা ইজ ইকুয়াল টু লোকাল সারফেস চার্জ ডেনসিটি। এখন লক্ষ্য করে দেখো আমি লোকাল কথাটা ইউজ করেছি। লোকাল কেন ইউজ করেছি? কারণ বললাম কন্ডাক্টর যে জায়গাতে কার্ভেচার বেশি সেই জায়গাতে চার্জ বেশি জমা হবে, সেই জায়গাতে সিগমার মান বেশি হবে। তো লোকাল কথাটা বলা হচ্ছে কারণ সিগমার মান কন্ডাক্টরের সব জায়গায় সেম নয়, অর্থাৎ সারফেস চার্জ ডেনসিটির মান কন্ডাক্টরের সব জায়গাতে সেম নয়। সুতরাং আমি যে বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব, সিগমা হচ্ছে ওই বিন্দুর কাছাকাছি কন্ডাক্টরের যে সারফেসটা রয়েছে সেই সারফেসের
সারফেস চার্জ ডেন্সিটি হচ্ছে সিগমা। ধরে নাও এখানে সিগমা 1 আছে, এখানে সারফেস চার্জ ডেন্সিটি এই জায়গাতে সিগমা 1 আছে, আর ধরে নাও এই জায়গাতে সারফেস চার্জ ডেন্সিটি সিগমা 2 আছে। তাহলে এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হতো সেটা সিগমা 2/ε0 হতো, এইখানে সিগমা 1/ε0 হবে। তার মানে এইখানে আর এইখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কিন্তু সেম নয়। তুমি ধরো না, এই ধরো সূচালো পরিবাহী নিয়েছি, যেহেতু এই জায়গাতে চার্জ বেশি জমা হবে, কেন? কারণ সারফেসের এই প্রান্তটা বেশি তীক্ষ্ণ, তাহলে এইখানে যদি বেশি চার্জ জমা হয় তার মানে এইখানে সারফেস চার্জ ডেন্সিটি বেশি হবে, আর সারফেস চার্জ ডেন্সিটি বেশি হওয়ার জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বেশি হবে, আর ইলেকট্রিক ফিল্ড যদি বেশি হয় তাহলে স্বাভাবিক ইলেকট্রিক ফিল্ড যদি বেশি হয়, কথাটা ভুল বললাম, এইখানে ইলেকট্রিক ফিল্ড বেশি হবে, আবার এই প্রান্ততে তীক্ষ্ণতা বেশি, মানে কার্ভেচার কম হওয়ার জন্য সিগমার মান কম হবে, আর সিগমার মান কম হলে ইলেকট্রিক ফিল্ডের জায়গাতে কম হবে। তো আমি যদি র্যান্ডাম শেপের কোনো একটা পরিবাহী নিই, আচ্ছা আমি এটা একটু মুছছি, হ্যাঁ, ধরো আমি একটা এইরকম শেপের কোনো পরিবাহী নিয়েছি, যেহেতু এইখানে বেশি চার্জ জমা হবে তার মানে এইখানে ইলেকট্রিক ফিল্ড বেশি তৈরি হবে, আবার এই জায়গাতে কম চার্জ জমা হবে তাই জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড কম তৈরি হবে, এখানে ইলেকট্রিক ফিল্ড বেশি তৈরি হবে। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, তার মানে কন্ডাক্টরের ক্ষেত্রে কোনো স্থানীয় বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সেই স্থানের সারফেস চার্জ ডেন্সিটির উপরে ডিপেন্ড করে। যেহেতু কন্ডাক্টরের ক্ষেত্রে সারফেস চার্জ ডেন্সিটি কনস্ট্যান্ট নয়, যে সমস্ত জায়গাতে কার্ভেচার বেশি সেই সমস্ত জায়গাতে সিগমার মান বেশি হওয়ার জন্য, সেই সমস্ত জায়গাতে চার্জ ডেন্সিটির মান বেশি হওয়ার জন্য সেই সমস্ত জায়গাতে ইলেকট্রিক ফিল্ড বেশি তৈরি হবে। ঠিক আছে, এই সূচিমুখের ক্রিয়াটা এবারে বুঝতে পারছো? সূচিমুখের ক্রিয়া কেন হয়? কারণ সূচালো প্রান্তে চার্জ বেশি জমা হয়, আর চার্জ বেশি জমা হওয়ার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড বেশি তৈরি হয়, আর ইলেকট্রিক ফিল্ড বেশি তৈরি হওয়ার জন্য বাতাসের যে মলিকিউলগুলো আছে ওই মলিকিউলগুলোর উপরে এই ইলেকট্রিক ফিল্ড বেশি পরিমাণে প্রভাব ফেলতে পারে, অর্থাৎ বেশি পরিমাণে ইন্ডাকশন হয়। তাই জন্য তড়িৎ বার্তা যেটা বলছি বা ইলেকট্রিক উইন্ড যেটা বলছি সেটা এই সমস্ত জায়গার জন্য তৈরি হয়, এই ফ্ল্যাট সারফেসের জন্য তৈরি হয় না। তোমরা আরেকবার যদি ওই তড়িৎ বার্তার জায়গাটা ভালো করে পড়ে দেখো, এখন ভালোভাবে বুঝতে পারবে কেন সূচালোমুখী প্রয়োজন হয়। ঠিক আছে, চলো নোট ডাউন করো। এবারে আমরা একটা ইনফাইনাইট চার্জড প্লেট নিয়েছি। এই যে একটা প্লেট, ইনফাইনাইট চার্জ প্লেট মানে প্লেটটা বিশাল বড়। ঠিক আছে, এবার এই চার্জ প্লেটের জন্য এর কাছাকাছি কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করতে হবে উইথ দ্য হেল্প অফ গস থিওরেম। আবার সেম কথা বলবো, গস থিওরেম কি নিয়ে? ফ্লাক্স নিয়ে। এখন গস বলছে কোনো একটা ক্লোজ সারফেসের মধ্য দিয়ে যে নেট ফ্লাক্স সেটা Q/ε0 হবে। এখন গসিয়ান সারফেস আমাকে কনসিডার করতে হবে। গসিয়ান সারফেস কেমন নেব? গসিয়ান সারফেস এমন নেব যাতে করে E = কনস্ট্যান্ট হয়, যাতে করে E কনস্ট্যান্ট হয়, আর থিটা হয় 0, না হলে π/2, না হলে পাই। এই তিনটার মধ্যে হতে হবে যাতে করে আমার ক্যালকুলেশনে সুবিধা হয়। বাস সেম জিনিস। এবারে এখানে আমি কিরকম গসিয়ান সারফেস নেব? আমি এরকম চোঙাকৃতিক গসিয়ান সারফেস নিচ্ছি। এরকম চোঙাকৃতি গসিয়ান সারফেস নিলাম। ঠিক আছে, লক্ষ্য করে দেখো এই যে চার্জ প্লেট, এর জন্য যে ইলেকট্রিক ফিল্ড সেটা অবশ্যই এই দিক বরাবর কাজ করবে, স্বাভাবিক ব্যাপার। লক্ষ্য করে দেখো এই যে সার্কুলার ফেসটা আছে, এই যে সার্কুলার ফেসটা আছে, এর জন্য ডিএস ভেক্টর এদিকে কাজ করছে, এর জন্য ডিএস ভেক্টর এদিকে কাজ করছে। তো এইটাকে যদি আমি 1 নম্বর সারফেস নাম দিই, পার্শ্বতলটাকে যদি আমি 2 নম্বর সারফেস নাম দিই, আর এই সার্কুলার প্লেট, এই সার্কুলার যে পোর্শনটা রয়েছে এটাকে যদি আমি 3 নম্বর সারফেস নাম দিই, তাহলে দেখতে পাচ্ছ 1 নম্বর সারফেসে θ1 আর 3 নম্বর সারফেসে θ3, এদের মানটা 0 ডিগ্রি। এই কন্ডিশন ম্যাচ করছে। 1 নম্বর সারফেসে যে ইলেকট্রিক ফিল্ডের মান হবে আর 3 নম্বর সারফেসে যে ইলেকট্রিক ফিল্ডের মান হবে সেটা কনস্ট্যান্ট হবে। E1 = E3 = E
কনস্ট্যান্ট। আমি কিন্তু ইনফাইনাইট প্লেট নিয়েছি, হ্যাঁ, মানে প্লেট বিশাল আকৃতির, আর তার তুলনায় চোঙটা অনেক ছোট। এবার তোমরা কিন্তু এটা বলতে এসো না যে এই দিকের চোঙের পরিমাণটা বেশি, চোঙের লেন্থটা বেশি আছে, এই দিকে চোঙের লেন্থটা কম আছে। যেহেতু ইনফাইনাইট পাথ, বিশাল আর বড় পাথ, তাই জন্য এই আকৃতিগুলো ম্যাটার করে না, ঠিক আছে। এবারে 2 নাম্বার সারফেসের জন্য পরিষ্কার বুঝতে পারছো যে ডিএস ভেক্টর অর্থাৎ এরিয়া ভেক্টর ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশনে কাজ করছে, ইলেকট্রিক ফিল্ড এই ডাইরেকশনে কাজ করছে, থিটা ইজ ইকুয়াল টু π/2 হচ্ছে, তাহলে θ2 ইজ ইকুয়াল টু π/2। তাহলে ফ্লাক্স থ্রু 1 নাম্বার সারফেস ইজ ইকুয়াল টু ফ্লাক্স থ্রু 2 নাম্বার সারফেস ইজ ইকুয়াল টু ই ইন্টু ডেল্টা এস হবে। ডেল্টা এসটা হচ্ছে এই যে চোঙটা নিয়েছি এর ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে। φ2 বলবো না, এটা φ3 হতো, ঠিক আছে। আর θ2 এর মান যেহেতু 0, তাহলে φ2 ইজ ইকুয়াল টু কত আসবে? φ2 ইজ ইকুয়াল টু 0 আসবে। তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, অর্থাৎ এটা মানেই ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই ভেক্টর ডট এস ভেক্টর প্লাস ইন্টিগ্রেশন অফ এস ভেক্টর বলবো না, ডিএস ভেক্টর, ডি এস ভেক্টর ইন্টিগ্রেশন অফ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর প্লাস ইন্টিগ্রেশন অফ ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। প্রথম কথা, 2 নাম্বার সারফেসের জন্য ফ্লাক্সটা 0 হবে। এটা হচ্ছে 1 নাম্বার সারফেস, এটা হচ্ছে 2 নাম্বার সারফেস, এটা হচ্ছে 3 নাম্বার সারফেস, ঠিক আছে। এখন 1 নাম্বার সারফেসের জন্য ই ডেল্টা এস হচ্ছে, 3 নাম্বার সারফেসের জন্য ই ডেল্টা এস হচ্ছে। তাহলে এটা ইজ ইকুয়াল টু হবে ফাই ইজ ইকুয়াল টু হবে 2 ইন্টু ই ইন্টু ডেল্টা এস। এখন কতটা পরিমাণ চার্জ এনক্লোজড করে বসে আছে এই চোঙটা? যদি সারফেস চার্জ ডেন্সিটি সিগমা হয় আর এর ক্রস সেকশনাল এরিয়া যদি ডেল্টা এস হয়, তাহলে কিউ ইজ ইকুয়াল টু হবে সিগমা ইন্টু ডেল্টা এস। সিগমা মানে একক ক্ষেত্রফলে কতটা আধান আছে, একক ক্ষেত্রফলে আধান আছে ডেল্টা এস, সরি একক ক্ষেত্রফলে আধান আছে সিগমা, তাহলে ডেল্টা এস ক্ষেত্রফলে আধান থাকবে সিগমা ইন্টু ডেল্টা এস, আর এটাই হচ্ছে কিউ এর ভ্যালু। তাহলে অ্যাকর্ডিং টু গস ল ফাই ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন 0, অর্থাৎ সিগমা ইন্টু ডেল্টা এস বাই এপসাইলন 0। এই ডেল্টা এস আর এই ডেল্টা এস কেটে যাচ্ছে, তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ ই ইজ ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন 0। এটা হচ্ছে অ্যান্সার। এবারে যারা যারা মুখস্থ করবে, দেখতে পাচ্ছ কোথাও কোথাও ইলেকট্রিক ফিল্ডের মান সিগমা বাই এপসাইলন 0 হচ্ছে, কোথাও কোথাও ইলেকট্রিক ফিল্ডের মান সিগমা বাই 2 এপসাইলন 0 হচ্ছে। কোথায় কি হবে সেটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। বারবার ধরে বলছি, কোথায় কত হবে সেটা কিন্তু তোমাদেরকে কনসেপচুয়ালি বুঝতে হবে। যদি তোমরা মুখস্থ করো, না বুঝে যদি মুখস্থ করে নাও, তাহলে কোথায় সিগমা বাই এপসাইলন 0 হবে, কোথায় সিগমা বাই 2 এপসাইলন 0 হবে, এটা কিন্তু বোঝার ক্ষমতা তোমাদের থাকবে না। যাই হোক, এটা বলে দিলাম। গস ল থেকে এইটুকু প্রমাণই রয়েছে, নোট ডাউন করে নাও, তারপরে বলছি। গাউস ল থেকে ইলেকট্রিক ফিল্ড কি করে বের করতে হয় এই সম্পর্কে মোটামুটি ধারণা তোমাদের তৈরি হয়ে গেল। এবারে লাস্ট একটা অঙ্ক করাবো যেটা আগের ভিডিও রিলেটেড, ঠিক আছে। অলরেডি এটা এআইপিএমটিতে আসা কোয়েশ্চেন। তো আগের ভিডিওতে গসিয়ান সারফেসের একটা ক্যারেক্টারিস্টিক্স বলেছিলাম, যদি কোনো বদ্ধ সারফেসে, কোনো ক্লোজ সারফেসে যদি কোনো চার্জ না থাকে, তাহলে সেটা তুমি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রাখো বা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রাখো, তার মধ্যে নেট ফ্লাক্স 0 হবে, অর্থাৎ ইনকামিং ফ্লাক্স ইজ ইকুয়াল টু আউটগোয়িং ফ্লাক্স হবে। কিন্তু এইখানে সেই প্রপার্টির উপর বেস করে একটা অঙ্ক আছে। এখানে ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে যার এক্স কম্পোনেন্ট ইজ ইকুয়াল টু এক্স এর, মানে এক্স কম্পোনেন্টটা এক্স ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এক্স কম্পোনেন্ট ইজ ইকুয়াল টু আলফা ইন্টু এক্স টু দ্য পাওয়ার হাফ, যেখানে আলফার মান বলে দেওয়া আছে। ইলেকট্রিক ফিল্ডের এ ওয়াই কম্পোনেন্ট আর জেড কম্পোনেন্ট ইজ ইকুয়াল টু 0 বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে বোঝা গেল যে ইলেকট্রিক ফিল্ড শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর কাজ করবে, ঠিক আছে। এবারে তোমাকে বলে দিয়েছে এটা একটা ঘনক যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, আর এর মান হচ্ছে 1 মিটার করে। তোমাকে কি বের করতে হবে? ফ্লাক্স ফাই বের করতে হবে আর নেট চার্জ কিউ নেট বের করতে হবে।
এখন প্রথম কথা, ইলেকট্রিক ফিল্ড এখানে নন ইউনিফর্ম। কেন নন ইউনিফর্ম? কারণ ইলেকট্রিক ফিল্ডের এক্স কম্পোনেন্ট ইজ ফাংশন অফ এক্স, মানে এক্স এর মান বাড়লে ইলেকট্রিক ফিল্ডের মান বাড়ছে। প্রথম কথা, ইলেকট্রিক ফিল্ড এক্স অক্ষ বরাবর কাজ করছে, সুতরাং ইলেকট্রিক ফিল্ডের মান এইখানে যা হবে, ইলেকট্রিক ফিল্ডের মান এইখানে তার থেকে বেশি হবে। ঠিক আছে, এবারে তোমরা ফ্লাক্স কি করে ক্যালকুলেট করবে? দেখো, এক্স অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, তার জন্য এই ঘনকের মধ্যে যে তল বরাবর ফ্লাক্স আমি নেব সেটা শুধুমাত্র ওয়াইজেড তল বরাবর হবে। অর্থাৎ এটা একটা তল হবে, আর একটা তল এটা হবে। এখন এই এই তলের মধ্যে ফ্লাক্স ইনকামিং হবে, আর এই তলে ফ্লাক্স আউটগোয়িং হবে। অর্থাৎ এই তলে ফ্লাক্সটা নেগেটিভ হবে, এই তলে ফ্লাক্সটা পজিটিভ হবে। এখন ঘনকের মধ্যে তোমরা ফ্লাক্স কি করে ক্যালকুলেট করবে, এই নিয়ে অলরেডি অঙ্ক করানো আছে, আই থিঙ্ক তোমরা করতে পারবে। ঠিক আছে, তো তাও আমি বলে দিচ্ছি, এই দিক বরাবর যে ইনকামিং ফ্লাক্স ফাই আই ফর ইনকামিং ইজ ইকুয়াল টু কত হবে? যেহেতু এরিয়া ভেক্টর কাজ করছে এই দিক বরাবর, অর্থাৎ নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর, আর ইলেকট্রিক ফিল্ড কাজ করছে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 180 ডিগ্রি হচ্ছে। ফলে cos 180 ইজ ইকুয়াল টু নেগেটিভ হবে, ফাই ইনকামিং ইজ ইকুয়াল টু মাইনাস অফ আলফা। এক্স এর মান এইখানে কত? এক্স এর মান এখানে এ, তাহলে হবে √a। তাহলে ই ইন্টু এই যে ক্ষেত্রফল এর এরিয়া মানে হচ্ছে তোমার এ স্কোয়ার ইন্টু cos 180 ডিগ্রি মানে -1, আমি মাইনাস অলরেডি লিখে দিয়েছি। এরপর ফাই আউটগোয়িং ইজ ইকুয়াল টু কত হবে? আউটগোয়িং হবে এই তলের জন্য, এইখানে ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টর সেম ডাইরেকশনে কাজ করছে, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে cos 0 মান 1 হবে। তাহলে ই এস cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান +1। ঠিক আছে, ই এর মান হচ্ছে আলফা ইন্টু এক্স এর মান কত? এটা যদি এ হয় এটাও এ, তাহলে এটা এখানের মানে এই তলের জন্য এক্স এর মান হচ্ছে 2a, তাহলে এখানে হবে √2a ইন্টু এ স্কোয়ার। তাহলে নেট ফ্লাক্স ফাই নেট ইজ ইকুয়াল টু, তাহলে এখান থেকে বুঝতে পারছি নেট ফ্লাক্স ফাই নেট ইজ ইকুয়াল টু আউটগোয়িং প্লাস ইনকামিং। ইনকামিং তো অলরেডি নেগেটিভ। ঠিক আছে, তাহলে যে মান দাঁড়াবে সেটা হচ্ছে আলফা ইন্টু এ স্কোয়ার ইন্টু √a ইন্টু √2 - 1। এবারে বাকিটা তোমরা নিজেরা করবে। ঠিক আছে, আর যেহেতু এইখানে নেট ফ্লাক্স আমি পাচ্ছি, নেট ফ্লাক্সের কোনো একটা মান পাচ্ছি, তাহলে কিউ নেট ইজ ইকুয়াল টু কত হবে? তুমি সিম্পল গস থিওরাম লাগাবে, ফাই নেট ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন 0। তাহলে কিউ ইজ ইকুয়াল টু ফাই ইন্টু এপসাইলন 0। ফাই এর যা মান বেরোবে তুমি তার সঙ্গে এপসাইলন 0 গুণ করবে, আর এপসাইলন 0 মান কত হয়? 8.85 ইন্টু 10⁻²12। ঠিক আছে, মান পুট করে অ্যান্সার বের করবে। তাহলে সব অঙ্ক এইখানে করালে ভিডিওর লেন্থ এমনি বেড়ে গেছে, তোমাকে নিজে কিছু করতে হবে। তো যাই হোক, মডিউলে এরকম অনেক অঙ্ক দেওয়া আছে, বইয়ে এরকম অনেক অঙ্ক দেওয়া আছে। অঙ্ক করতে করতে কনফিডেন্স বিল্ড করবে। মোটামুটি ফ্লাক্স থেকে যা কোয়েশ্চেন আমার পক্ষে করানো পসিবল, আর মোটামুটি যেগুলো আসে আমি কভার করলাম। যেগুলো ডাইরেক্ট ফর্মুলা বেসড সেগুলো আমি করাইনি, ভিডিও আরও বড় হয়ে যাবে, তো পুরোপুরি আমার পক্ষে করানো পসিবল নয়। সুতরাং স্ট্রং হতে গেলে তোমাদেরকে নিজেকে কষতে হবে। যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, আজকের মতো এতটাই থাক, বাই।